আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র 6ষ্ঠ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প নগ্ন নির্জন হাত। আজ থাকলো 3য় পর্ব। দুপুরে খাওয়ার পর সুযোগ পেলে একটুখানি গড়িয়ে নেওয়া আমার অভ্যাস। পুরনো বাংলা টার্মে একে বলা হয় ভাত ঘুম। সাংবাদিক জীবনে, অফিসে, সভা সম্মেলনে, এমনকি বিধানসভার চেয়ারে হেলান দিয়ে অনেককে নাক ডাকাতে দেখেছি। এই তো কিছুদিন আগে এক মন্ত্রী মশাইয়ের চেয়ারে শরীর এড়িয়ে ঘুমানোর ছবি আমাদের দৈনিক সত্যসেবক পত্রিকার প্রথম পাতায় বেরিয়েছিল। আমি কোন ছাড়, ষষ্ঠীর ডাকে ভাত ঘুম ভেঙে গিয়েছিল। ঘরের ভেতর আবছা আঁধার। সোফা থেকে ধুরমুর করে উঠে বসলাম। ষষ্ঠী কফির পেয়ালা রেখে সুইচ টিপে বাতি জ্বালালো। তারপর মুচকি এসে বলল, বাবা মশাই আপনার ঘুম ভাঙাতে বারণ করেছিলেন, নিন গরম গরম কফি খেয়ে বেরেন চাঙ্গা করুন। বললাম, তোমার বাবা মশাই কোথায়? বেরিয়েছেন, বলে গেছেন 6:30টার মধ্যেই ফিরবেন, আপনাকে অপেক্ষা করতে বলেছেন। যেতে যেতে ষষ্ঠীচরণ পিছু ফিরল, ফের বলল, যেন চলে যাবেন না দাদাবাবু, তাহলে বাবা মশাই আমাকে বকাবকি করবেন। দেয়াল ঘড়িতে 6টা বাজে। কফি খেতে খেতে সত্যি বেরেন চাঙ্গা হচ্ছিল। মনে পড়ে গেল কর্নেল প্রসাদজির পিএ যোগেন্দ্র শর্মাকে তখন যেন অপমান করেই তাড়িয়ে দিলেন। কর্নেলের স্বভাব চরিত্রের সঙ্গে এটা মানায় না। ভদ্রলোক কর্নেলকে অপমানজনক কোনো কথা তো বলেননি। চাকরির দায়ে মালিকের হুকুম পালন করতেই এসেছিলেন, তাহলে তাকে অমন করে ভাগিয়ে দিলেন কেন? প্রায় মিনিট 15 পরে টেলিফোন বাজল। ওপাশের ঘর থেকে ষষ্ঠী বলল, ফোনটা ধরুন দাদাবাবু। ফোন তুলে সাড়া দিতেই কর্নেলের কণ্ঠস্বর শুনতে পেলাম, ডার্লিং, আশা করি ক্লান্তি দূর করার মতো একখানা ঘুম ঘুমিয়ে নিয়েছ। হ্যাঁ, এটা তোমার দরকার ছিল। কফি খাওয়াও শেষ হয়েছে, ব্রেনও চাঙ্গা। আপনি দিব্যদ্রষ্টা, সবই দেখতে পাচ্ছেন। হিসেব জানতো, হিসেব। আমি জানতাম তুমি একখানা লম্বা ঘুমই দেবে, তাই ষষ্ঠীকে বলে এসেছিলাম ঠিক 6টায় তোমাকে জাগিয়ে দিতে। এবং ব্যাখ্যার দরকার নেই। আপনি কোথা থেকে ফোন করছেন? হাওড়া স্টেশন থেকে। সে কি, ওখানে কি করছেন? ফিরে গিয়ে বলবো খন। তোমাকে রিং করার কারণ, হাওড়া স্টেশন এমন একটা জায়গা যেখান থেকে বাড়ি ফিরতে কতক্ষণ সময় লাগবে বলা কঠিন। প্রচন্ড জ্যাম দেখে এসেছি। এখন জ্যামটা আরো বেশি হওয়াই সম্ভব। কাজেই কথা মতো 6:30টায় ফিরতে পারছি না। যতক্ষণ না ফিরি তুমি যেন এ বৃদ্ধের ওপর খাপ্পা হয়ে চলে যেও না। তাছাড়া ডার্লিং, সেই লাল মারুতির খপ্পরে পড়তে পারো, সাবধান, লাল জুজু। কথার ভঙ্গিতে হাসি পেল। বললাম, লাল জুজুর নয়, আপনার খাতিরে আমি অপেক্ষা করব। আর একটা কথা, আমার কাছে কেউ গেলে তাকে শুধু বলবে আমি বেরিয়েছি, ফিরতে দেরি হতে পারে। তবু যদি সে অপেক্ষা করতে চায় বসিয়ে রাখবে, আপ্যায়নের যেন ত্রুটি না হয়। সে যদি সেই যোগেন্দ্র শর্মা হয়? হোক না। ফোন ছেড়ে দিয়ে সিগারেট ধরলাম। টেবিল থেকে নেচার পত্রিকা তুলে নিলাম। পাতা উল্টাতে উল্টাতে বোধগম্য কোনো নিবন্ধ খুঁজছিলাম, পেলামই না। একসময় ষষ্ঠী পর্দার ফাঁকে মুখ গলিয়ে জানতে চাইল, আর কফি খাবো কিনা। খাবো না শুনে তার মুখটা অদৃশ্য হয়ে গেল। বরাবর লক্ষ্য করেছি কারোর জন্য প্রতীক্ষায় থাকার সময়টা বড্ড বিরক্তিকর। সেকেন্ডগুলো অসম্ভব দীর্ঘ হয়ে যায়। 6:45 ডোরবেল বাজলো।
কর্নেল ভেবেই ষষ্ঠী যাওয়ার আগে হন্তদন্ত উঠে গিয়ে দরজা খুললাম। কর্নেল নন, একজন রোগা চেহারার বয়স্ক ভদ্রলোক, উস্কো খুস্কো চেহারা, মুখে ক্লান্তির গাঢ় ছাপ। আসতে বললেন, আমি কর্নেল সরকারের সঙ্গে দেখা করতে চাই। বললাম, কর্নেল সরকার একটু বেরিয়েছেন, ফিরতে দেরি হতে পারে। কিন্তু আমার যে খুবই জরুরি দরকার। কদিন থেকে টেলিফোনটা খারাপ, তাই ফোনে যে যোগাযোগ করব তার উপায় নেই। তাছাড়া ব্যাপারটা কনফিডেন্সিয়াল, তাই শেষ পর্যন্ত আসতে হলো। আপনি কোথায় থাকেন? বাগবাজার এরিয়ায়, এই আমার নেম কার্ড। নেম কার্ডে লেখা আছে JK সেন, তার পাশে কোনো ডিগ্রি সাংকেতিক পরিচয়, নিচে বোল্ড টাইপে ছাপা মাইনিং ইঞ্জিনিয়ার, ব্র্যাকেটে রিটায়ার্ড। অমনি বনানীর কথা মাথায় ভেসে এলো। দ্রুত বললাম, বনানীর কোনো বিপদ হয়নি তো? উনি চমকে উঠলেন। আপনি বনানীকে চেনেন? চিনি, মানে বনানী কর্নেলের কাছে এসেছিলেন। আপনি ভেতরে আসুন। আমি বনানীর বাবা বলে ভদ্রলোক আমার সঙ্গে কর্নেলের ড্রয়িং রুমে এলেন। সোফায় বসে সাদা অবিন্যস্ত চুলে হাত বুলিয়ে ক্লান্তভাবে বললেন, আপনি কি কর্নেল সাহেবের ছেলে? না, আমার নাম জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক। বনানীর বাবা নমস্কার করে বললেন, আমার সৌভাগ্য, আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। নিউজ পেপারে এটা ফ্ল্যাশ হওয়া দরকার। আজকাল পুলিশকে দিয়ে কিছু করানো কঠিন। নিউজ পেপারে লিখলে অথরিটির যদি টনক নড়ে, একটা আস্কারা হওয়ার চান্স থাকে। উত্তেজনা চেপে বললাম, আপনি ব্যাপারটা খুলে বললে নিশ্চয়ই কাগজে ফ্ল্যাশ করব। বনানীর বাবা শ্বাস প্রশ্বাস মিশিয়ে বললেন, কিছুদিন আগে কয়েকটা উড়ো চিঠি পাচ্ছিলাম, তত গ্রাহ্য করিনি। বাড়িতে অবিবাহিতা মেয়ে থাকলে এ ধরনের চিঠি আজকাল আসে। আমার পাশের ফ্ল্যাটের এক ভদ্রলোকও পাড়ার মস্তনদের উড়ো চিঠির পাল্লায় পড়েছিলেন। শেষে মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন। কিন্তু আমার মেয়ে একমাত্র মেয়ে, মোটামুটি ভালো একটা চাকরি করে এবং আমার স্ত্রী বেঁচে নেই। কাজেই ওর ইচ্ছের বিরুদ্ধে তো আমি যেতে পারি না। উড়ো চিঠিতে কি লেখা থাকে? সব চিঠিতে একই কথা, হারামজাদা নিচের লেটার বক্সে ফেলে যায়। আপনাকে দেখাচ্ছি। ভদ্রলোক বুক পকেট থেকে একটা খাম বের করে আমাকে দিলেন। খামটা মহাবীর ট্রেডিং এজেন্সির। খামটা নিশ্চয়ই বনানীর কাছ থেকে নিয়েছেন। খান পাঁচেক চিরকুট বেরোলো ভেতর থেকে। লাল ডট পেনে লেখা একটি মাত্র বাক্য, যতীনবাবু, বনানীকে বলবেন আমার সঙ্গে যেন শিগগির দেখা করে। একই হাতের লেখা। চিরকুটগুলো খামে ভরে বললাম, বনানীকে আপনি এগুলো দেখিয়েছেন? না, দেখানো উচিত মনে করিনি। আসলে ও একটু জেদি আর সাহসী টাইপ মেয়ে। এ নিয়ে হইচই করবে, লোকেরা জেনে যাবে, এও একটা আশঙ্কার কারণ ছিল। তো এই সামান্য ব্যাপারে আপনি কর্নেলের কাছে ছুটে এসেছেন কেন? কাগজেই বা কি ফ্ল্যাশ করতে চাইছেন? যতীনবাবু এতক্ষণে উত্তেজিতভাবে সোজা হয়ে বসলেন। না, শুধু চিঠির ব্যাপারটা নিয়ে আমার ছুটে আসার কারণ ছিল না। আজ বিকেলে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ফেরার সময় মোড়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা গাড়ি আমার পাশে এসে দাঁড়ালো। গাড়ি থেকে একটা লোক বেরিয়ে চাপা গলায় আমাকে বলল, যতীনবাবু, আপনার মেয়ে আমার সঙ্গে দেখা করছে না কেন? বাড়ি ফিরেই বলবেন আজ রাত 9টার মধ্যেই যেন দেখা করে। বলে দেবেন এটা আলটিমেটাম। তারপর আমি তো হকচকিয়ে গেছি। কিছু বলার আগেই লোকটা গাড়িতে ঢুকে পড়ল। তারপর গাড়িটা জোরে বেরিয়ে গেল। বাড়ি ফিরে বনানীর জন্য অপেক্ষা করছিলাম। বনানীর ফিরতে দেরি হলো। কোনোদিন বেশি দেরি হলে ফোন করে জানিয়ে দেয়। তো আমার ফোনটা খারাপ। পাশের ফ্ল্যাটে অমরবাবুর ফোনটা ঠিক আছে। অমরবাবুর স্ত্রী এসে জানিয়ে যান আজ ওর ফিরতে দেরি হবে। ওদের ফ্ল্যাটে গিয়ে বনানীর অফিসে রিং করলাম। তখন প্রায় 5:30 বাজে। বনানী সাড়া পেয়ে ওকে শিগগির বাড়ি ফিরতে বললাম। ও বলল ফিরতে দেরি হবে। অগত্যা ফোনে ওকে সংক্ষেপে ব্যাপারটা জানিয়ে দিলাম। তখনও কর্নেল সাহেবের ঠিকানা দিয়ে আমাকে শিগগির গিয়ে দেখা করতে বলল। আমি বললাম আজ যত দেরি হোক ওয়েট করবি, আমি গিয়ে তোকে নিয়ে আসবো। চুপচাপ শোনার পর বললাম, গাড়িটার নাম্বার দেখেছিলেন? না, ওই যে বললাম আমি ভীষণ হকচকিয়ে গিয়েছিলাম।
তবে গাড়িটা লাল রঙের একটা মারুতি। চমকে উঠলাম, লাল মারুতি? হ্যাঁ, লাল মারুতি। লোকটার চেহারা কেমন? বেঁটে মতো মুখে দাঁড়িয়ে আছে। বনানী কারো সঙ্গে হয়তো ইমোশনাল সম্পর্কে জড়িয়ে পড়েছিল, তারপর সম্পর্কটা ছিন্ন করেছে, তাই হয়তো সেই ছেলেটি ব্যাপারটা আমার কানে তোলার চেষ্টা করছে। যাকে দেখেছিলেন তার চেহারা মনে আছে? চোখে কালো চশমা, বয়স আন্দাজ করা কঠিন, তবে গলার স্বরে মনে হলো ইয়ং নয়। আমার মনে পড়ে গেল মহাবীর ট্রেডিং এজেন্সির করিডোরে দেখা ঠিক সেই রকম চেহারার লোকটির কথা। নিচের পার্কিং জোনে তার গাড়িটি তাহলে পার্ক করা ছিল। কে সে? যতীনবাবুর জন্য ষষ্ঠীকে কফি আনতে বললাম। তারপর যতীনবাবুকে বললাম, আপনি বনানীর অফিসে রিং করে দেখুন তো উনি আছেন কিনা। যতীনবাবু ব্যস্তভাবে উঠে গিয়ে ডায়াল করলেন, তারপর সারা পেয়ে ইংরেজিতে বললেন, বনানী সেনকে দেবেন প্লিজ। আমি ওর বাবা জে.কে. সেন বলছি। বেরিয়ে গেছে? কতক্ষণ আগে? আচ্ছা, ধন্যবাদ। ফোন রেখে যতীনবাবু বিষণ্ণ ভঙ্গিতে বললেন, বনানী মিনিট 5 আগে অফিস থেকে বেরিয়ে গেছে। খুব ভাবনায় পড়ে গেলাম। ওকে বলেছিলাম কর্নেল সাহেবের সঙ্গে দেখা করে ওর অফিসে যাব। অদ্ভুত মেয়ে তো। আচ্ছা যতীনবাবু, আপনি ইন্দ্রজিৎ রায় নামে কাকেও চেনেন? ইন্দ্রজিৎ রায়? যতীনবাবু ভুরু কুঁচকে স্মরণ করার চেষ্টা করছিলেন। একটু পরে বললেন, নামটা শুনেছি মনে হচ্ছে। কে এসে? কালকে কাগজে তার খবর বেরিয়েছিল। কি খবর বলুন তো? সুইসাইড করার খবর। যতীনবাবু শ্বাস ফেলে বললেন, কিছুদিন থেকে খুঁটিয়ে খবর পড়া হয় না, উড়ো চিঠির ঝামেলায় অস্থির ছিলাম। তাই ইন্দ্রজিৎ রায়ের কথা কেন জিজ্ঞেস করছেন জানতে পারি? আপনার মেয়ে তাকে চেনেন? যতীনবাবু একটু অবাক হলেন। হাসি, একজন ভদ্রলোক বনানীর সঙ্গে কিছুদিন আগে দেখা করতে গিয়েছিলেন, মনে পড়ছে। বনানীর অফিসের কাজেই গিয়েছিলেন, তিনিই সুইসাইড করেছেন নাকি? এখানে কালকের কাগজ আছে, খবরটা পড়া উচিত বলে মাথার চুলে হাত বুলিয়ে স্বগতোক্তি করলেন। হ্যাঁ, ইন্দ্রজিৎ রায়, মনে পড়েছে এবার। ষষ্ঠী কফি ট্রে রেখে গেল। বললাম, আগে কফি খেয়ে নিন, আমি কাগজটা খুঁজে দেখি। কাগজটা খুঁজে পেলাম না। সম্ভবত কর্নেল ওটা কোথাও রেখে দিয়েছেন। যতীনবাবু কফি খাওয়ার পর বললেন, একটা কথা আমি বুঝতে পারছি না, বনানী কেন কর্নেল সাহেবের কাছে এসেছিল, আর কর্নেল সাহেবের কাছে আমাকেই বা পাঠালো কেন? কর্নেল সাহেবের সঙ্গে কি মহাবীর ট্রেডিং এজেন্সির কোনো সম্পর্ক আছে? বড্ড মিস্টেরিয়াস ব্যাপার। বনানী কি যে করে আমি বুঝি না। একটু হেসে বললাম, অপেক্ষা করুন, উনি এলেই সব জানতে পারবেন। কর্নেল এলেন প্রায় আধ ঘন্টা পরে, কিন্তু ওর সঙ্গে যে এলো তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। যতীনবাবু অবাক হয়ে বললেন, বনি, তোর অফিসে ফোন করেছিলাম। বনানী গম্ভীর মুখে বলল, কর্নেল সাহেবের সঙ্গে বেরিয়েছিলাম, আলাপ করি দি, ইনি কর্নেল নীলাদ্রি সরকার। যতীনবাবু আড়ষ্টভাবে নমস্কার করলেন। কর্নেল হাঁকলেন, ষষ্ঠী, শিগগির কফি। তারপর ইজি চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে বললেন, হাওড়া স্টেশনে কুঞ্জবাবুদের সি অফ করতে গিয়েছিলাম। অনেক সাদাসাদি করে একটা শেয়ারের ট্যাক্সিতে এসপ্ল্যানেড, তারপর সোজা বনানীদের অফিসে। বনানী কাজের ছলে আমার জন্যই অপেক্ষা করছিল। তারপর ওকে নিয়ে মিমিদের বাড়ি গেলাম। গিয়ে শুনি আজ সন্ধ্যাতেও ওদের বাড়িতে চোর ঢুকেছিল, তারা খেয়ে পালিয়ে গেছে। পরপর দুদিন সন্ধ্যায় একই বাড়িতে চোর ঢোকাটা ভারী অদ্ভুত। পরমেশবাবুর বাড়িতে পরপর দুদিন ঠিক সন্ধ্যাবেলা চোর ঢোকা নিশ্চয়ই অদ্ভুত, কিন্তু তার চেয়েও অদ্ভুত বনানীর বাবাকে লেখা উড়ো চিঠি এবং সেই লাল মারুতির উপদ্রব। খাম সমেত চিঠিগুলো কর্নেলকে দিলাম। কর্নেল চিঠিগুলো দেখার পর বনানীকে বললেন, দেখো তো হাতের লেখা চেনা মনে হচ্ছে কিনা। বনানী চিঠিগুলোয় দ্রুত চোখ বুলিয়ে বলল, না, কিন্তু এগুলোর কথা আমাকে বাবার বলা উচিত ছিল। যতীনবাবু ব্যস্তভাবে বললেন, তোকে তখন ফোনে বললাম তো, আমি ভেবেছিলাম পাড়ার কোনো মস্তান আমার থ্রু দিয়ে তোকে টিজ করছে।
বলে পুরো ঘটনাটি তিনি সবিস্তারে কর্নেলকে শোনালেন। বনানী কর্নেলের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো। কর্নেল বললেন, তুমি তখন সঠিক প্রশ্নই তুলেছিলে। তোমার বাবাকে লোকটা প্রকারান্তরে হুমকি দিচ্ছে। উনি যেন ভয় পেয়ে তোমাকে তার সঙ্গে দেখা করতে পিড়াপিড়ি করেন। বনানী রুষ্টভঙ্গিতে বলল, তা জানা উচিত বাবা আমাকে কোনো ব্যাপারে বাধ্য করতে পারেন না। স্বীকার করছি পারেন না। কর্নেল একটু হেসে ফের বললেন, কিন্তু সে ভেবেছিল প্রথম চিঠিটা পেয়েই তোমার বাবা তোমাকে দেখাবেন, তুমি বিব্রত বোধ করবে। যে লোকটা তোমার অফিসে টেলিফোনে প্রায়ই দেখা করতে বলছে, অথচ তুমি তার কথা গ্রাহ্য করনি, সে তখন তোমার বাবাকে উড়ো চিঠি লিখতে শুরু করেছে। তাতেও কাজ হলো না দেখে তোমার বাবাকে আজ মুখোমুখি হুমকি দিয়ে গেছে। বনানী, এই হুমকির একটাই অর্থ হয়। যতীনবাবু শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, লোকটা বলল ওকে বলে দেবেন এটা আলটিমেটাম। কর্নেল বললেন, হ্যাঁ, আলটিমেটাম, চরম হুমকি। তার মানে আজ রাত 9টার মধ্যেই তার সঙ্গে বনানী দেখা না করলে সে সাংঘাতিক কিছু করবে। বনানী, আমি আশঙ্কা করছি তোমার বাবা বিপন্ন। বনানী চমকে উঠল। যতীনবাবু নিষ্পলক চোখে পাথরের মূর্তির মতো তাকিয়ে রইলেন। আমি এতক্ষণ চুপচাপ শুনছিলাম। এবার বললাম, কর্নেল, আমি পুলিশকে বললেই তো লাল মারুতির মালিককে মোটর ভেহিকেলস ডিপট থেকে খুঁজে বের করতে পারবে। কর্নেল বললেন, পুলিশ খোঁজ নিয়েছে, নাম্বারটা ভুয়া। তোমার এবং আমার দেখা নম্বরের লাল মারুতির মালিক নামই একজন প্রাক্তন ফুটবল প্লেয়ার, এখন কোচ হিসাবে কাজ করেন। নামটা তুমি শুনে থাকবে, বিশ্বনাথ ব্যানার্জি। ফুটবল অন্ত প্রাণ যাকে বলে। তার সম্পর্কে পুলিশের কোনো খারাপ রেকর্ড নেই। বাই দা বাই, যতীনবাবু কি লাল মারুতিটার নাম্বার লক্ষ্য করেছিলেন? যতীনবাবু বললেন, না, আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। গাড়ির নাম্বারের দিকে তাকানোর মতো মানসিক অবস্থা ছিল না। কিন্তু আমি বিপন্ন বলছেন কেন কর্নেল সাহেব? আমি তো জীবনে কারো কোনো ক্ষতি করিনি। তাছাড়া এও বুঝতে পারছি না বনিকেই বা ওই লোকটা ওভাবে দেখা করতে বলবে কেন। বনিকে সে অফিসে গিয়ে কিংবা আমার বাড়িতে নিজেই দেখা করতে পারে, রাস্তাঘাটেও দেখা করতে পারে। ষষ্ঠী কফি আনলো। কর্নেল কফিতে মন দিলেন। বনানী হাত নেড়ে ষষ্ঠীকে জানিয়ে দিল সে কফি খাবে না। আমি বললাম, যতীনবাবু, দেখা করতে বলার নিশ্চয়ই কোনো অন্য মানে আছে। দেখা করাটা নিছক দেখা করা নয়, সেটা যে কি সম্ভবত বনানীই জানেন। যতীনবাবু তার মেয়ের দিকে তাকালেন। বনানী মুখ নামিয়ে রইল। কর্নেল মুচকি হেসে বললেন, তোমাকে গোয়েন্দা হালদার মশাই চেলা হতে বলেছিলাম জয়ন্ত, তুমি ওর সঙ্গী হলেই পারতে। সাংবাদিকরা অনেক সময় গোয়েন্দারিতে কাজ করে বটে, তবে তার স্থানকাল পাত্র আছে। কর্নেলের কথায় একটু ভরকে গিয়ে বললাম, আমি কোথায় গোয়েন্দাগিরি করলাম? নেহাত একটা ধারণা মাথায় এলো। কর্নেল যতীনবাবুর দিকে ঘুরে বললেন, আপনাকে বিপন্ন বলেছি, এজন্য আপনার ভয় পাওয়ার কারণ নেই। বনানী যদি লোকটার কথা মতো আজ রাত 9টায় তার সঙ্গে দেখা করে, তাহলে আর আপনি বিপন্ন থাকছেন না। যতীনবাবু নার্ভাস মুখে বললেন, তার সঙ্গে কোথায় বনিকে দেখা করতে হবে তা তো আমাকে বলেনি সে। বনিকে সে টেলিফোন করেছিল বললেন। টেলিফোনে কি বলেছিল কোথায় দেখা করতে হবে? মেট্রো সিনেমার সামনে, এবং সময়ও রাত 9টা। যতীনবাবু মেয়ের দিকে তাকিয়ে নিয়ে বললেন, বনিকে আপনি দেখা করতে বলেছেন? বলেছি, এখনো বলছি, কিন্তু একটা সমস্যা আছে। বনানীর দেখা করতে যাওয়াটা আপনার উপর নির্ভর করছে। আপনি ওকে গার্ড দিলে আমার আপত্তির কারণ নেই। কর্নেল বললেন, বনানী যে আপনার আপত্তি মানবে না তা তো আপনি ভালো বোঝেন। একটু আগে সে কথা বনানী নিজেই বলেছে, অথচ সমস্যাটা থেকে যাচ্ছে। কি সমস্যা? কর্নেল কফিতে শেষ চুমুক দিয়ে চুরুট ধরালেন। একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, ইন্দ্রজিৎ রায়কে আপনার চেনার কথা। সে বনানীর সঙ্গে আপনার ফ্ল্যাটে গিয়েছিল। তাছাড়া মাঝে মাঝে বনানীকে চিঠি লিখত। যতীনবাবু আসতে বললেন,
হ্যাঁ, এই সাংবাদিক ভদ্রলোকের কাছে শুনলাম সে নাকি সুইসাইড করেছে। ইন্দ্রজিতের ব্রিফকেসে বনানীর লেখা একটা চিঠি আমি পেয়েছি বলে কর্নেল টেবিলের ড্রয়ার থেকে একটা খাম বের করলেন। বনানীকে সেটা দেখিয়ে বললেন, তোমার চিঠি, খামে তোমার হস্তাক্ষর, তাই না? শঙ্কর হাজরা নামেই ইন্দ্রজিৎ বাহারেনের মানামায় ছিল, কাজেই সেই নামে তুমি চিঠি লিখতে। বনানী শুধু মাথা নাড়ল, তাকে হতচকিত দেখাচ্ছিল। এই চিঠিতে তুমি ইন্দ্রজিৎকে লিখেছিলে, হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ অংশটুকু পড়ে শোনাচ্ছি বলে কর্নেল টেবিল বাতির সুইচ অন করে দিলেন। তারপর চিঠিটা বের করে দ্রুত চোখ বুলিয়ে পরের পাতায় গেলেন। আমার সন্দেহ বাবা আমার চিঠি খুলে পড়েন। তুমি আর বাড়ির ঠিকানায় চিঠি লিখবে না, অফিসের ঠিকানাতেও লেখা ঠিক নয়, বরং মিমির কেয়ার হবে চিঠি পাঠাবে। মিমিকে আমি বলে রাখবো তুমি লিখেছো আগের লেখা চিঠির সঙ্গে তোমার কোনো বন্ধুকে লেখা একটা মেসেজ ছিল। আমি কিন্তু চিঠিটাই পাইনি। বাবাকে জিজ্ঞেস করেছি, বাবা কেন রেগে গেলেন বুঝতে পারছি না। যাই হোক, তোমার বন্ধুকে সরাসরি তার ঠিকানায় মেসেজ পাঠানোর কি কোনো অসুবিধা আছে? যদি থাকে আমার চিঠির সঙ্গে আবার পাঠিও, আমি পৌঁছে দেব। কর্নেল চিঠি ভাঁজ করে খামে ঢোকালেন। তারপর যতীনবাবুর দিকে তাকালেন। যতীনবাবু পাথরের মূর্তির মতোই বসেছিলেন। এবার ঠোঁট ফাঁক করে কিছু বলার জন্য, কিন্তু বললেন না। বনানীর ঠোঁট কামড়ে ধরে মুখ নামালো। কর্নেল বললেন, যতীনবাবু, আপনার মেয়েকে লেখা ইন্দ্রজিতের চিঠিটা আপনি রাগের বশে ছিঁড়ে ফেলতেই পারেন, কিন্তু ইন্দ্রজিতের বন্ধুকে লেখা মেসেজটি না ছেড়ারই কথা। আমি অন্ধকারে ঢিল ছুড়ছি না যতীনবাবু, আমার যুক্তিবোধ আমাকে এই সিদ্ধান্তে পৌঁছে দিচ্ছে। এবার যতীনবাবু গোমরা মুখে শার্টের ভেতর পকেট থেকে একটা হলদে রঙের ভাঁজ করা কাগজ বের করলেন। তারপর সেটা কর্নেলের দিকে এগিয়ে দিলেন। তার হাত কাঁপছিল। গলার ভেতর বললেন, এক চোর আর এক চোরকে চিঠি লিখেছে। ওরা দেখলেই বুঝবেন কেন আমি ওটা ছিঁড়ে ফেলিনি। পুলিশের হাতে তুলে দিতাম শুধু বনের কথা ভেবেই। বনানী ফুঁসে উঠল। তাহলে সত্যি তুমি আমার চিঠি খুলে পড়তে? যতীনবাবু অমনি খাপ্পা হয়ে গেলেন। দাঁত মুখ খিচিয়ে বললেন, ওই বখাটে হারামজাদার কথা মিমি ধানবাদে থাকতে আমাকে অসংখ্যবার বলেছে। আমি ওর হিস্ট্রি আদ্যপান্ত জানি। মিমির মায়ের কাছেও কম কেচ্ছা শুনিনি। সেই হতচ্ছাড়াকে সঙ্গে করে একদিন তুই যখন গেলি, আমি ইচ্ছে করেই সব চেপে গিয়েছিলাম, কিন্তু মনে মনে ঠিক করেছিলাম আর নয়, এবার তোকে মুখোমুখি সাবধান করে দেবো, ওর সব কীর্তি ফাঁস করে দেবো। কর্নেল কাগজটা পড়ছিলেন। বললেন, প্লিজ যতীনবাবু, উত্তেজিত হবেন না। যতীনবাবুর মধ্যে যেন এতদিনের চাপা রাগের বিস্ফোরণ ঘটেছিল। উঠে দাঁড়িয়ে বললেন, ভাববেন না ওটা কোনো অসৎ উদ্দেশ্যে আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম। একদিন না একদিন ওটা পুলিশের হাতেই তুলে দিতাম। এবার আপনারা ওটা নিয়ে যা খুশি করুন, আমার মাথা ব্যথা নেই। শুধু একটা অনুরোধ, আমার নির্বোধ মেয়ে যেন বিপদে না পড়ে। অনুগ্রহ করে একটু দেখবেন। বনানীর বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। কর্নেল কাগজটা ভাঁজ করে পকেটে ঢুকিয়ে ঘড়ি দেখে বললেন, মিনিট 20 পরে আমরা বেরোবো, তার আগে একটা জরুরি টেলিফোন করে নিই। কর্নেল টেলিফোনে ডায়াল করতে থাকলেন। সেই ফাঁকে বনানীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মিস সেন, ইন্দ্রজিৎ বাবু কলকাতায় আসার পর ওর বন্ধুকে পাঠানো ওই মেসেজ সম্পর্কে আপনাকে কিছু বলেননি? বনানীকে আড়ষ্ট দেখাচ্ছিল। একটু চুপ করে থেকে বলল, না। আপনি কিছু জিজ্ঞেস করেননি? আমার মনে পড়েনি। আপনাকে টেলিফোনে কেউ দেখা করতে বলেছে, ইন্দ্রজিৎকে কি সেটা জানিয়েছিলেন? বনানীর মুখে বিরক্তিকর ছাপ ফুটে উঠল। আপনি তো সাংবাদিক, আজকাল ইপটিজিং কতভাবে হয় আপনার জানার কথা। আমি ন্যাচারালি কোনো ইপটিজারের কথাই ভেবেছিলাম, তাই ও নিয়ে মাথা ঘামাইনি। ওর কথায় যুক্তি আছে, কাজেই চুপ করে গেলাম। কর্নেল টেলিফোনে চাপা গলায় কার সঙ্গে কথা বলার পর ঘুরে বসলেন। একটু হেসে বললেন, যন্তর মুখ দেখে বুঝেছি ইন্দ্রজিতের মেসেজে কি আছে জানার জন্য অস্থির হয়েছে। বনানীরও কৌতূহল জাগা স্বাভাবিক, তবে বনানীর বাবা বলে গেলেন এক চোর আর এক চোরকে চিঠি লিখেছে। এ থেকে দুজনেই আজ করতে পারছো মেসেজে কি থাকা উচিত। বিশেষ করে দুজনেই যখন মানামার মুক্ত ব্যবসায়ী শেখ সাহেবের মুক্ত চুরির কথা জানো।
জয়ন্ত গোড়া থেকেই জানো, বনানী জেনেছে আজ সন্ধ্যায় আমার কাছে। বনানী কিছু বলার আগেই আমি বললাম, ইন্দ্রজিতের সেই বন্ধুর নাম ঠিকানা ওতে নিশ্চয়ই আছে। আছেই তো, না থাকলে বনানী তাকে মেসেজ পৌঁছে দেবে কেমন করে? কে সে? বনানীও আমার প্রশ্নের সঙ্গে বলে উঠল, তাহলে সেই আমাকে মেট্রো সিনেমার সামনে দেখা করতে বলেছে? আপনি আগেই তাকে পুলিশে ধরিয়ে দিন। কর্নেল চুরুট অ্যাস্ট্রেতে গুঁজে বললেন, ইন্দ্রজিতের সেই বন্ধুর তোমাকে ওভাবে দেখা করতে বলার কারণ থাকতে পারে না। ইন্দ্রজিৎ সম্প্রতি কলকাতা এসেছিল, তার সেই বন্ধুর সঙ্গে দেখা হওয়া স্বাভাবিক। কাজেই মেসেজটার আর কোনো গুরুত্ব তার বন্ধুর কাছে থাকার কথা নয়। বললাম, সেই বন্ধুটা কে? মহাবীর ট্রেডিং এজেন্সি ডেটা রিসার্চ সেকশনের ইনচার্জ এবং বনানীর বস ডক্টর সুন্দরম। বনানী অবাক হয়ে তাকিয়ে রইল। বললাম, তাহলে বলতে চান কোনো থার্ড পার্টি মেসেজটা হাতাতে চাইছে? ঠিক তাই। ভারতে বিদেশ থেকে প্রাকৃতিক মুক্ত আমদানি নিষিদ্ধ, চোরাপথে আসে। সুন্দরম তার কোম্পানির সুযোগ নিয়ে গোপনে ব্যক্তিগতভাবে দালালি করেন। ইন্দ্রজিৎ তাকে খদ্দের ঠিক করতে বলেছিল। কাজেই ইন্দ্রজিতের চিঠিটা হাতাতে পারলে ডক্টর সুন্দরমকে ব্ল্যাকমেল করা যাবে। ভেবে দেখো জয়ন্ত, ডক্টর সুন্দরমের ওপর গণেশলাল প্রসাদের বিশ্বাস নষ্ট হবে এবং তার চাকরি যাবে। কিন্তু ওর চেয়ে সাংঘাতিক বিপদ হলো, কাস্টমস এবং সিবিআই জানতে পারলে ডক্টর সুন্দরমকে জেল খাটতে হবে। কাজেই কেউ ডক্টর সুন্দরমকে ব্ল্যাকমেল করার জন্যই চিঠিটা হাতাতে চাইছে। কিন্তু ইন্দ্রজিতের চিঠিটার কথা কোনো থার্ড পার্টি জানলো কি করে? কর্নেল বনানীর দিকে তাকালেন। বনানী, অনেক সময় আমরা জানি না যে আমরা কি জানি। তুমি মিমির কেয়ার হবে ইন্দ্রজিৎকে চিঠি লিখতে বলেছিলে, তারপর নিশ্চয়ই মিমিকে জানিয়েছিলে ইন্দ্রজিতের চিঠি তার কেয়ার হবে আসবে। বনানী বলল, হ্যাঁ, বাবার ওই কুঅভ্যাসের কথাও বলেছিলাম। ইন্দ্রজিতের একটা চিঠি তুমি যে পাওনি সে কথাও কি বলেছিলে? বনানী একটু ভেবে নিয়ে বলল, বলেছিলাম, কিন্তু মিমি। ওর কথার উপর আমি বললাম, কর্নেল, মিমি কথাটা গুরুত্ব না বুঝেই হয়তো কোনো বয়ফ্রেন্ডকে বলেছিল। সেই বয়ফ্রেন্ডই থার্ড পার্টি। মিমিকে চার্জ করা উচিত। কর্নেল ঘড়ি দেখে বললেন, চার্জ করার সময় পরে পাওয়া যাবে, চলো বেরিয়ে পড়ে যাক। আমার এই মার্কা মারা চেহারা নিয়ে তোমার গাড়ি থেকে বেরোবো না। তুমি না, তোমারও বেরোনোর দরকার নেই। আমরা কাছাকাছি থাকবো। বনানী, একটু ভয় পেও না। কেউ এসে তোমার সঙ্গে কথা বললে তুমি এটা তার হাতে দেবে, দিয়েই কিন্তু চলে আসবে আমাদের গাড়িতে। যা কিছু ঘটুক তুমি পিছু ফিরে দাঁড়াবে না, সাবধান। কর্নেল পকেট থেকে ভাঁজ করা সেই হলুদ কাগজটা বনানীকে দিলেন। বনানী সেটা পার্সে ঢোকালো। তারপর আমরা বেরিয়ে পড়লাম। পথে যেতে যেতে কর্নেল বনানীকে জানিয়ে দিলেন, আমাদের গাড়ি থাকবে মেট্রো সিনেমার সামনাসামনি উল্টো দিকের ফুটপাতের কাছে। SN ব্যানার্জি রোডের মোড়ে বনানীকে গাড়ি থেকে নামতে বললেন কর্নেল। বনানী নেমে গেলে ডাইনে গাড়ি ঘুরিয়ে চৌরঙ্গিতে গেলাম। মেট্রো সিনেমার সামনাসামনি পশ্চিমে পার্কিং জোনে গাড়ি দাঁড় করলাম। রাস্তায় গাড়ির ভিড়। সিনেমা হলের সামনে কিছু ঘটলেও দেখার উপায় নেই। আমি উদ্বিগ্ন, কিন্তু কর্নেল টুপির আড়ালে চুরুট টানছেন নির্বিকার ভাবে। কতক্ষণ পরে দেখলাম বনানী হন্তদন্ত এগিয়ে আসছে। অনেকগুলো চলন্ত গাড়ি এড়িয়ে সে আমাদের গাড়ির কাছাকাছি এসে পড়ল। তারপর এদিক ওদিক তাকিয়ে আমাদের গাড়ি খুঁজতে থাকলো। আমি চাপা স্বরে ডাকলাম, মিসেন। তখন সে গাড়িটা চিনতে পারল। গাড়িতে ঢুকেই সে উত্তেজিতভাবে বলল, বেঁটে মতো একটা লাল শার্ট পরা লোক মুখে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে এগিয়ে এসে হাই করলো। আমি আপনার কথা মতো তার হাতে চিঠিটা দেওয়ার জন্য পার্স খুলেছি। হঠাৎ কজন লোক ভিড় থেকে তার উপর ঝাঁপিয়ে পড়লো। অমনি আমি চলে এলাম, চিঠিটা দেওয়া হলো না। এই নিন। কর্নেল চিঠিটা নিয়ে পকেটে ঢুকিয়ে বললেন, চলো জয়ন্ত, বনানীকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। বনানী থাকে উত্তর কলকাতায় শ্যামপুকুর পার্কের কাছে। কিন্তু ঠিকানার এই সূত্রটা দিয়েই সে সারা পথ চুপচাপ পিছনের সিটে বসেছিল। সামনের সিটে কর্নেল তেমনি নির্বিকার ভঙ্গিতে চুরুট টানছিলেন। তিনিও কোনো কথা বলছিলেন না। আমি তার দিকে বারবার তাকাচ্ছি লক্ষ্য করে একবার শুধু মুখ খুললেন। তুমি নিশ্চিন্ত হতে পারো জয়ন্ত, আর সেই লাল মারুতিটা
তোমার গাড়িকে ফলো করবে না। এ কথায় ওর স্বভাবসিদ্ধ কৌতুক ছিল না। কাজেই বুঝতে পারলাম উনি গুরুতর চিন্তা ভাবনায় ডুবে থাকতে চান। বরাবর দেখে আসছি বৃদ্ধ রহস্যভেদী তুম্ব মুখে চুরুট কামড়ে ধরে থাকলে 100 বার কোনো প্রশ্ন করেও জবাব পাবো না। বনানীর পক্ষে হতবাক হয়ে থাকা স্বাভাবিক। অপ্রত্যাশিত ঘটনায় ধাক্কা নিশ্চয়ই সে সামলাতে পারছিল না। শ্যামপুকুর পার্কের কাছাকাছি গাড়ি পৌঁছলে সে আসতে বলে উঠল, আমাকে এখানেই নামিয়ে দিন। গাড়ি দাঁড় করিয়ে বললাম, অসুবিধা হবে না তো? না, কাছেই বলে গাড়ি থেকে সে নেমে কর্নেলের কাছে গেল। উদ্বিগ্নভাবে বলল, কর্নেল সরকার, লোকটাকে যে চিঠিটা দেওয়া হলো না, এতে বাবার কোনো বিপদ হবে না তো? কর্নেল গলার ভেতর বললেন, না, উনি সম্পূর্ণ নিরাপদ। আমার বড্ড অস্বস্তি হচ্ছে কর্নেল সরকার। অস্বস্তির কারণ নেই, বরং চিঠিটা যে তুমি ফিরিয়ে আনার সুযোগ পেয়েছো এটা তোমার কাছে একেবারে অপ্রত্যাশিত ছিল। লোকগুলো বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলেছে বলেই অবশ্য সুযোগটা পেয়েছো তুমি। আমি ঠিক বুঝতে পারছি না ওরা কারা। ওরা যারাই হোক তা নিয়ে চিন্তা করো না। ডক্টর সুন্দরমকে এসব কথা বলা উচিত হবে কি? কর্নেল আমাকে অবাক করে বললেন, অবশ্যই বলবে, তবে গোপনে। ঘটনাটা ওর জানা দরকার। বনানী যেন আরো কিছু বলতে চাইছিল। কর্নেল আমাকে ইশারায় এগিয়ে চলার নির্দেশ দিলেন। কিছুক্ষণ পরে বললাম, ঘটনাটা বনানী বুঝতে না পারলেও আমি সম্ভবত বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছ? লোকটার ওপর যারা ঝাঁপিয়ে পড়তে দেখেছে বনানী তারা সাদা পোশাকের পুলিশ। এতক্ষণে কর্নেল একটু হাসলেন। হ্যাঁ, পুলিশ। তবে স্বয়ং ডিসিডিডির নির্দেশ বলেই তাদের তর্স হয়নি। বর্ণনা অনুসারে একটা লোক এক যুবতীর দিকে এগিয়ে এসে সম্ভাষণ করতেই তারা তাকে ধরে ফেলেছে। বনানীর সঙ্গে কথা বলা এবং চিঠিটা সে পাওয়ার পর ধরা পড়লে ডক্টর সুন্দরম ঝামেলায় পড়তেন। ডক্টর সুন্দরম ঝামেলায় পড়লে আপনার কি? ডিসিডিডি অরিজিৎ লাহিড়ীকে যখন আমার এই ফাঁদ পাতার প্রস্তাব দিই তখন পয়েন্টটা আমার মাথায় আসেনি। পরে যখন হলো তখন আর কিছু করার ছিল না। আমার প্রশ্নের জবাব দিচ্ছেন না কিন্তু। একটু চুপ করে থেকে কর্নেল বললেন, ডক্টর সুন্দরমের সাহায্য আমার দরকার। কিন্তু উনি তো আপনাকে পছন্দ করেন না। অফিস থেকে প্রায় ধমক দিয়ে তাড়িয়ে দিলেন সেদিন। সেই কারণেই বলছি। শেখ সাহেবের মুক্ত উদ্ধার এবং ইন্দ্রজিতের হত্যা রহস্যের একটা যোগসূত্র ডক্টর সুন্দরমের কাছে পাওয়া আশা করছি। ওহ বস, আর হেয়ালি অসহ্য লাগছে। আমাদের প্রতি ডক্টর সুন্দরমের এমন অদ্ভুত আচরণের কথা চিন্তা করো জয়ন্ত। ওর হাবভাব রিয়াকশন খুঁটিয়ে স্মরণ করো। এ কি সেই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি হয়ে গেল না? কর্নেল জোরালো হেসেই হঠাৎ বলে উঠলেন, ব্যাস, তোমাকে আর কষ্ট দিতে চাই না, আমাকে এখানেই নামিয়ে দাও। ট্যাক্সি করে ফিরবো। আর ডার্লিং, তোমার এবার বিশ্রাম দরকার। গাড়ি দাঁড় করালাম। কর্নেল ব্যস্তভাবে নেমে গেলেন। তারপর ওকে একটা খালি ট্যাক্সির দিকে প্রায় দৌড়ে যেতে দেখলাম। অনেক প্রশ্ন মাথার ভেতর ভনভন করছিল, কিন্তু কি আর করা যাবে। সেই বজ্জাত লাল মারুতি সম্পর্কে কর্নেলের আশ্বাসবাণী সত্ত্বেও অস্বস্তিটা কাটছিল না। শর্ট লেগে ফেরার পথে কল্পিত বা বাস্তব একটা লাল মারুতি আমাকে উত্তপ্ত করছিল, কিন্তু কোনোটাই আমার সঙ্গে শেষ পর্যন্ত খারাপ ব্যবহার করেনি। খাওয়ার পর বিছানায় শুয়ে ঘুমের চেষ্টা করছিলাম, কিন্তু অসংখ্য প্রশ্ন মাসির মতো মাথার ভেতর বেজায় রকমের ভনভন করতে থাকলো। অগত্যা টেবিল বাতি জেলে আমার প্রিয় লেখক জর্জ সিমোনোর একটা গোয়েন্দা অবনিবেশের পাতায় চোখ রাখলাম। কয়েক পাতা পড়ার পর সবে ঘুমের টান এসেছে। এমন সময় বিরক্তিকর টেলিফোনের শব্দ। আমার একটা বদ অভ্যাস আছে, শুয়ে পড়ার পর টেলিফোন বাজলেই রিসিভার তুলে ধরে বলি, রং নাম্বার। ঠিক তাই বলতাম, কিন্তু কর্নেলের কথা ভেবে সংযত হলাম। ট্যাক্সি করে বাড়ি ফেরার কথা। এখনো ফেরেননি দেখে উদ্বিগ্ন ষষ্ঠী টেলিফোন করছে না তো? কিন্তু সারা দিতেই প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাইয়ের অনবদ্য কণ্ঠস্বর ভেসে এলো, জয়ন্তবাবু, একটু ডিস্টার্ব করলাম।
কর্নেল সাহেবের পাইলাম না, অলওয়েজ এনগেজড সাউন্ড, কাজেই আপনাকেই ধরলাম। এসটিডিতে ধরছি, বুঝলেন তো। কোথা থেকে ধরলেন হালদার মশাই? চোরডিহা তো জঙ্গল শুনেছি। ফ্রম আসানসোল জয়ন্তবাবু, আউগাইয়া আইতে হইল। বলুন হালদার মশাই। চোরডিহার জঙ্গল কইলেন? পুরা জঙ্গল না, টাউনও আছে, জঙ্গলও আছে। তো কথা হইল গিয়া চন্দ্র জুয়েলার্সের কুঞ্জবাবুরে টাকা লইয়া আইতে কইছিলাম, কিন্তু উনি আইবেন কিনা জানা দরকার। ওনাদের লাইন পাইলাম না, আপনি কিছু জানেন? জানি, কুঞ্জবাবু টাকা নিয়ে সন্ধ্যার ট্রেনে রওনা হয়ে গেছেন। কর্নেল ওকে হাওড়া স্টেশনে পৌঁছে দিয়ে এসেছেন। কি কাণ্ড! সন্ধ্যার ট্রেন মানে তো 6:05। ফ্রম আসানসোল গয়া প্যাসেঞ্জার ছাড়া টাইম হইল গিয়া 11:15। খাইছে 12:20 বাজে। সর্বনাশ। ফোন ছেড়ে দিলেন প্রাইভেট ডিটেকটিভ। মনশ্চক্ষে দেখতে পেলাম উনি স্টেশনের দিকে বুনো ঘোড়ার মতো দৌড়ে চলেছেন, কিন্তু ওকে বলার সুযোগ পেলাম না। কুঞ্জবাবুর সঙ্গে সাদা পোশাকের কজন পুলিশও আছে, কাজেই হালদার মশাইয়ের দুর্ভাবনার কারণ নেই। কর্নেলকে টেলিফোন করে হালদার মশাইয়ের ব্যাপারটা জানিয়ে দেবো ভাবলাম। পরে মনে হলো এ খবর সকালে গিয়ে মুখোমুখি জানালেও চলবে, কিন্তু হালদার মশাইকে একটা কথা জিজ্ঞেস করা হলো না যে গাড়িতে হরনাথ বাবুকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল এবং হালদার মশাই যার পেছন পেছন ধাওয়া করে বনেটে উঠেছিলেন, সেটা লাল মারুতি কিনা। ঘুম ভাঙলো 8:30টায়। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। কর্নেলের অ্যাপার্টমেন্টে পৌঁছে দেখি ড্রয়িং রুমে কর্নেলের মতোই লম্বা চওড়া এবং টাই স্যুট পরা মধ্যবয়সী এক ভদ্রলোক বসে আছেন। পায়ের কাছে একটা ব্রিফকেস। কর্নেল ইশারায় আমাকে বসতে বললেন। ভদ্রলোক কথা বলতে বলতে আমাকে দেখে থেমে গিয়েছিলেন। আমার দিকে উনি সন্দিগ্ধ দৃষ্টে তাকালে কর্নেল ইংরেজিতে বললেন, আলাপ করিনি, জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক। আর জয়ন্ত, ইনি মহাবীর ট্রেডিং এজেন্সির ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার গণেশলাল প্রসাদ। উত্তেজনা চেপে রেখে নমস্কার করলাম। ইনি সেই প্রসাদজি, এবং একে তাহলে শেষ পর্যন্ত কর্নেলের কাছে আসতে হয়েছে। প্রসাদজি গম্ভীর মুখে আমাকে নমস্কার করে কর্নেলকে বললেন, একটা অনুরোধ কর্নেল সরকার, আমি খবরের কাগজের খবর হওয়া পছন্দ করি না। অবশ্য খবরের কাগজে আমার কোম্পানির বিজ্ঞাপন দিতে হয়, কিন্তু কর্নেল তার কথার উপর বললেন, আপনি আমার উপর নির্ভর করতে পারেন মিস্টার প্রসাদ। আপনাকে নিয়ে জয়ন্ত কোনো খবর করবে না। তাছাড়া আপনি যদি ভাবেন আমাকে যা বলছেন তা জয়ন্ত জানবে না, সেও ভুল হবে। আপনি যা বলছিলেন তা স্বচ্ছন্দে বলতে পারেন। একটু ইতস্তত করে প্রসাদজি বললেন, ডক্টর সুন্দরমকে আপনি বলেছেন আমি নাকি ইন্দ্রজিৎকে ফাঁদে ফেলতে চেয়েছিলাম। আপনার এই ধারণা ঠিক নয়। শেখ সাহেব আমার সাথে দেখা করেছিলেন এবং তাঁর এক কর্মচারী শঙ্কর হাজরা মুক্ত চুরি করে পালিয়ে এসেছে, একথাও জানিয়েছিলেন। কিন্তু বিশ্বাস করুন, আমি জানতাম না শঙ্কর হাজরাই ইন্দ্রজিৎ রায়। কাজেই ইন্দ্রজিৎকে ফাঁদে ফেলার প্রশ্নই ওঠে না। কর্নেল চুরুটের ধোঁয়া ছেড়ে বললেন, শঙ্কর হাজরাকে আপনি চেনেন বা চিনতেন? না, তার নামও শুনিনি কখনো। শেখ সাহেবের মুখে প্রথম শুনেছি। ইন্দ্রজিৎ আপনাদের ট্রেডিং ইনফর্মার ছিল? প্রসাদজি একটু হাসলেন। ডক্টর সুন্দরমের সঙ্গে ওর বন্ধুতা ছিল। আমার কোম্পানি গালফ এলাকার শুধু মুক্ত নয়, সব রকম ব্যবসা বাণিজ্যেরই খবর সংগ্রহ করে। তাছাড়া আমরা এসব ব্যাপারে কমিশন এজেন্টও রাখি। ইন্দ্রজিৎকে একজন সেই রকম এজেন্ট বলতে পারেন। আচ্ছা মিস্টার প্রসাদ, আপনি কি মহাজাতি সদনে ম্যাজিক শোয়ের 2টো টিকিট হরনাথ চন্দ্রকে দিয়েছিলেন? গত রবিবার নাইট শোয়ের টিকিট। প্রসাদজির মুখে বিস্ময় ফুটে উঠল। ম্যাজিক শোয়ের টিকিট আমি হরনাথ চন্দ্রকে? সম্পূর্ণ অসম্ভব কর্নেল সরকার, চূড়ান্ত অসম্ভব। কেন অসম্ভব মিস্টার প্রসাদ? চন্দ্র জুয়েলার্স আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে গালফ এলাকায়, এখন আমার কোম্পানির 1 নম্বর শত্রু। প্রতিযোগী বলছি না, লক্ষ্য করুন, শত্রু। শত্রু কেন? প্রসাদজি ঘড়ি দেখে বললেন,
সে অনেক কথা, সংক্ষেপে বলছি। চন্দ্র জুয়েলার্স আমার কোম্পানির মাধ্যমেই গালফ এলাকায় ঢুকেছিল। পরে টের পেলাম হরনাথ আমাদের পিঠে ছুরি মারার চেষ্টা করছে। চোরাপথে পাচার হয়ে আসা জুয়েলার্স, লাক্সারি গুডস, হার্ড কারেন্সি এসব নিয়েও আমরা কারবার করি, অনেকেই করে। তো হঠাৎ দফায় দফায় কাস্টমসের হানায় আমরা জেরবার হচ্ছিলাম। খোঁজ নিয়ে জানলাম এর পেছনে হরনাথের হাত আছে। বোম্বেতে ওর ব্রাঞ্চ খোলার উদ্দেশ্যও বুঝতে পারলাম। উনি একই কারবারে নেমেছেন। তখন বাধ্য হয়ে ওর বোম্বে ব্রাঞ্চের পেছনে গুন্ডা লাগাতে হলো। সেই ব্রাঞ্চের একটা লোকের প্রাণ গেল। তারই নাম ছিল শঙ্কর হাজরা। প্রসাদজি একটু চমকে উঠলেন। বলেন কি? আমি অবশ্য তার নাম নিয়ে মাথা ঘামাইনি। যাই হোক, আপনি নিশ্চয়ই জানেন ইন্দ্রজিৎ রায় চন্দ্র জুয়েলার্সের কর্মচারী ছিল। জানতাম বলেই ওকে গুরুত্ব দিতাম। ওই ঘটনার পর ইন্দ্রজিৎকে চন্দ্র জুয়েলার্স বোম্বে ব্রাঞ্চের চার্জে পাঠিয়েছিল। জানি, তবে ইন্দ্রজিৎ আমাদের এজেন্ট, তাই তার কোনো ক্ষতি যাতে না হয় সে ব্যবস্থা করেছিলাম। তারপর ইন্দ্রজিৎ চন্দ্র জুয়েলার্সের চাকরি ছেড়ে কি করে গালফ এলাকায় চলে গেল জানি না। মিস্টার প্রসাদ, ইন্দ্রজিৎ যে আপনাদের এজেন্ট হরনাথ টের পেয়েছিলেন, তাই তার চাকরি গিয়েছিল। তখন সে মৃত শঙ্কর হাজরার পাসপোর্ট জাল করেই গালফে গিয়েছিল। প্রসাদজি মাথা নেড়ে বললেন, আমি জানি না, তবে সে আমাদের সঙ্গে যোগাযোগ রাখত, শুধু এইটুকুই বলতে পারি। আপনি জানতেন না ইন্দ্রজিৎ মানামায় থাকে এবং শেখ সাহেবের ফার্মে চাকরি করে? মানামা থাকে জানতাম, তবে সে শেখ সাহেবের ফার্মেই চাকরি করে তা জানতাম না। বনানী সেনের সঙ্গে ইন্দ্রজিতের সম্পর্কের কথা কি জানতেন? ডক্টর সুন্দরম বলেছিলেন। হরনাথ বাবুর ভাই কুঞ্জনাথকে আপনি চেনেন? নামে চিনি মাত্র। প্রসাদজি আবার ঘড়ি দেখলেন। এবার বলুন, আপনার সঙ্গে আমাকে দেখা করতে বলেছেন কেন? দেখা করলে আমি নাকি লাভবান হব তাও বলেছেন, এর অর্থ কি? মিস্টার প্রসাদ, হোটেল কন্টিনেন্টালের অন্যতম মালিক আপনি। শেখ সাহেবকে ওভাবে হোটেল ছাড়া করে স্বদেশে পাঠাতে ব্যস্ত হলেন কেন? প্রসাদজির মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তারপর সামলে নিয়ে বললেন, ওর নিরাপত্তার জন্য। ওর ক্ষতি হলে আমার কোম্পানির ক্ষতি হবে। উনি জেদি হটকারী মানুষ। উনি হরনাথের পাল্লায় পড়েছিলেন, তাই ওকে বাঁচানোর জন্য ওর পাসপোর্ট চুরি করিয়েছি। তবে দিল্লিতে গিয়েই উনি পাসপোর্ট ফেরত পেয়ে যাবেন। কিন্তু আপনি যে নিজেও বিপন্ন মিস্টার প্রসাদ। তার মানে শেখ সাহেবের মুক্ত উদ্ধারের চেষ্টা করছেন আপনি। এই চেষ্টা না করাই আপনার পক্ষে নিরাপদ। ধরে নিচ্ছি মুক্ত উদ্ধার করে শেখ সাহেবকে ফেরত দেওয়াই হয়তো আপনার উদ্দেশ্য, কিন্তু তা করতে গিয়ে আপনি বিপজ্জনক ফাঁদে পা দিচ্ছেন। আপনি এই চেষ্টা থেকে সরে দাঁড়ান মিস্টার প্রসাদ। প্রসাদজি উঠে দাঁড়িয়ে বললেন, কর্নেল সরকার, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। তবে আমি কি করব না করব সেজন্য অন্যের পরামর্শের আমি মুখাপেক্ষী নই। আপনি অকারণে আমার মূল্যবান সময় নষ্ট করলেন। বলে সশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন গণেশলাল প্রসাদ। প্রসাদজি চলে যাওয়ার পর কর্নেলকে গত রাতে আসানসোল থেকে প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই এসটিডি করার কথা বললাম। কর্নেল এক চোট হেসে নিয়ে বললেন, ওর গতিবিধি থেকে বুঝতে পারছি আমার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। বুঝতে না পেরে বললাম, কি উদ্দেশ্য? তুমি ভুলে গেছো জয়ন্ত, শেখ সাহেবের মুক্ত চুরির কেস নিয়ে হরনাথ আমার কাছেই এসেছিলেন, কিন্তু আমি সেই কেস নিজে নিইনি। হালদার মশাইয়ের কাছেই ওদের পাঠিয়েছিলাম, তিনি লড়ে যাচ্ছে। একটু অবাক হয়ে বললাম, তা ঠিক, কিন্তু শেষ পর্যন্ত তো আপনিও সেই কেসে লড়তে নেমেছেন। আমি কিছু বুঝতে পারছি না বস। ষষ্ঠী কফি আনলো, তারপর আকারণা হেসে বলল, আজ লাঞ্চতে দাদাবাবুকে বাংলাদেশে ইলিশ খাওয়াবো। বললাম, না ষষ্ঠী, আজ আর তোমার বাবা মাসের লাঞ্চ খাবো না। অফিসে মুখ না দেখালে চাকরি খাবে। এবেলা অফিসের ক্যান্টিনেই খেয়ে নেব। ষষ্ঠীচরণ কর্নেলের দিকে একবার তাকিয়ে চলে গেল। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে দাড়িতে হাত বোলাচ্ছিলেন। একটু পরে চোখ খুলে কফির পেয়ালা তুলে নিলেন, চুমুক দিয়ে বললেন, জয়ন্ত কি বলছিলে জানো? বাংলাদেশের ইলিশ। কর্নেল আমার কৌতুকে মন দিলেন না, বললেন, তুমি
তুমি বলছিলে আমিও সেই কেসে লড়তে নেমেছি। না জয়ন্ত, আমার কেস ইন্দ্রজিতের হত্যা রহস্য। আমার মক্কেল শেখ সাহেব বা হরনাথ নন, আমার এক পুরনো বন্ধু পরমেশ রায়চৌধুরী। কিন্তু মুক্তচুরির সঙ্গে ইন্দ্রজিতের হত্যা রহস্য জড়িয়ে আছে, তাই না? আছে। তবে আবার বলছি, শেখ সাহেব বা হরনাথ আমার মক্কেল হন এটা শুরুতেই আমি চাইনি। কেন চাইনি যদি বলো, তাহলে বলবো সম্ভবত আমার ইন্টুইশন আমাকে সতর্ক করেছিল, কিংবা কেন যেন আমার মনে হয়েছিল এর মধ্যে কোনো আন্তর্জাতিক চোরাচালান চক্র জড়িত আছে। বনানী সেন আসার পর মহাবীর ট্রেডিং এজেন্সিতে আমার উঁকি মারতে যাওয়ার উদ্দেশ্যই ছিল সেটা ঝালিয়ে নেওয়া। কিছুক্ষণ আগে প্রসাদজির মুখে স্পষ্টত সেটা তুমিও শুনেছ, স্মাগলারদের পেছনে ছোটাছুটির কোনো অর্থ হয় না। কর্নেল কিছুক্ষণ চুপচাপ কফিতে মন দিলেন। আমি কফি শেষ করে সিগারেট ধরিয়ে বললাম, গত রাতে মেট্রো সিনেমার সামনে যাকে ধরা হয়েছে তার পরিচয় পাওয়া গেছে? কর্নেল সে কথার জবাব না দিয়ে মিটিমিটি হেসে বললেন, প্রসাদজি সম্পর্কে তোমার কি ধারণা হলো আগে শুনি। লোকটা একগাদা মিথ্যা আউড়ে গেল। যেমন? শেখ সাহেবকে নাকি তার নিরাপত্তার জন্য প্রসাদজি স্বদেশে ফেরত পাঠাতে চেয়েছেন, কিন্তু সেজন্যই হোটেলে তার সুইটে ড্যাগার হাতে লোক ঢোকানোর ব্যাপারটা বিভৎস নয়? মুখে বুঝিয়ে বললে কর্নেল আমার কথার উপর বললেন, শেখ সাহেব জেদি মানুষ। তার চেয়ে বড় কথা, উনি প্রসাদজির ওপর ভরসা করতে না পেরে গোপনে হরনাথের কাছে গিয়েছিলেন। হরনাথের সঙ্গে প্রসাদজির শত্রুতা আছে, কাজেই হরনাথের খপ্পর থেকে ওকে সরাতে প্রসাদজি সত্যি একটা বিভৎস পদ্ধতি প্রয়োগ করেছে। বললাম, শুধু তাই নয়, প্রসাদজি হরনাথকে কিডন্যাপও করেছে। এক ঢিলে দুই পাখি বধ। কিডন্যাপ করে কয়েক লক্ষ টাকা দাও মারার বাড়তি মৌকাও পাওয়া যাবে। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, কুঞ্জনাথের সঙ্গে সাদা পোশাকের পুলিশ গেছে। হালদার মশাইও এখানে আছে, কাজেই কিডন্যাপার যেই হোক তার বিশাল দাও মারার মৌকা ফসকে যাবে। এবার বলো, আর কি মিথ্যা বললেন প্রসাদজি? প্রসাদজি বললেন হরনাথ তার শত্রু। এটা ডাহা মিথ্যা, কারণ কুঞ্জনাথ বলেছেন মহাবীর ট্রেডিং এজেন্সির সঙ্গে তাদের কারবারি সম্পর্ক আছে। শত্রুতা থাকলে কুঞ্জনাথের কথায় আভাস পাওয়া যেত। তাছাড়া কুঞ্জনাথ বলেছেন প্রসাদজি হরনাথকে ম্যাজিক শোয়ে 2টো টিকিট দিয়েছিলেন। হরনাথ ভাইকে মিথ্যা বলে থাকতে পারেন। মনে করে দেখো জয়ন্ত, কুঞ্জনাথ বলেছেন তাদের কারবারের বহু ব্যাপার সম্পর্কে তিনি অজ্ঞ। তার দাদা হরনাথ সম্পর্কে কুঞ্জবাবুর উক্তি কি মনে পড়ছে? হ্যাঁ, কুঞ্জনাথ বলেছিলেন তার দাদা বড় পেঁচালো মানুষ, কি সব করেন কুঞ্জনাথ বুঝতে পারেন না। কর্নেল আবার চোখ বুজে চেয়ারে হেলান দিলেন। একটু পরে বললেন, ম্যাজিক শোয়ের 2টো টিকিট একটা ভাইটাল পয়েন্ট। শুধু এটুকুই আমরা নিশ্চিতভাবে জানি, কুঞ্জনাথের হাত থেকেই বনানী টিকিট 2টো পেয়েছিল। আচ্ছা কর্নেল, এমন তো হতে পারে কুঞ্জনাথই আগাগোড়া মিথ্যা বলছেন। কেন? হরনাথ এবং কুঞ্জনাথ সৎ ভাই। হরনাথের অজ্ঞাতসারে প্রসাদজির সঙ্গে কুঞ্জনাথের একটা গোপন বোঝাপড়া হয়ে থাকতে পারে। কিসের বোঝাপড়া? ইন্দ্রজিতে চুরি করে আনা মুক্ত হাতানো। কর্নেল চোখ খুলে একটু হাসলেন। তুমি একটা পয়েন্ট তুলেছো বটে। উৎসাহিত হয়ে বললাম, প্রসাদজি এবং কুঞ্জনাথ চক্রান্ত করে হরনাথকে কিডন্যাপ করে থাকতে পারেন, কারণ কুঞ্জনাথের এতে একটা বড় স্বার্থ আছে। সৎ ভাই বেঘরে মারা পড়লে বলে যাও। মনে করে দেখুন, কুঞ্জনাথ টাকা নিয়ে চৌডিহা যেতে চাইছিলেন না, আপনি প্রায় জোর করে সঙ্গে পুলিশ গার্ড দিয়ে ওকে পাঠিয়েছেন। এ থেকে মনে হচ্ছে কুঞ্জনাথ চাইছিলেন হরনাথের প্রাণ যাক, তাহলে চন্দ্র জুয়েলার্সের একা মালিক হতে পারবেন কুঞ্জনাথ। কর্নেল চুরুটের ধোঁয়ার মধ্যে বললেন, সমস্যা হলো জয়ন্ত, মানুষের জীবনে সবসময় 2 2 4 হয় না। গণিতের নিয়ম মেনে মানুষের জীবনে ঘটনা ঘটে না। জোর দিয়ে বললাম, কিন্তু এক্ষেত্রে যা ঘটেছে তা থেকে প্রসাদজির সঙ্গে কুঞ্জনাথের গোপন চক্রান্তের সিদ্ধান্তেই পৌঁছতে হচ্ছে নাকি? প্রসাদজি যে কত মিথ্যাবাদী তার আর একটা প্রমাণ ইন্দ্রজিতের সুপারিশে নাকি বনানীকে চাকরি দিয়েছিলেন, কিন্তু বনানী বলেছে সেই ইন্দ্রজিৎকে প্রসাদজির সঙ্গে আলাপ করে দিয়েছিল। প্রসাদজি মহা ধরিবাজ মিথ্যাবাদী।
কর্নেল একটু চুপ করে থেকে বললেন, জয়ন্ত, হরনাথকে অপহরণ এবং খতম করায় কুঞ্জনাথের স্বার্থ থাকতেই পারে, এবং সেই স্বার্থ হলো চোরাই মুক্ত উদ্ধারে প্রতিদ্বন্দ্বীকে সরানো। কিন্তু তা যদি হয়, তাহলে প্রসাদজির মতো কোটিপতি স্মাগলার টাকার দাবিতে কিডন্যাপের পথে যাবেন কেন? টাকা দাবি না করে খতম করলেই কার্যসিদ্ধি হতো। কিডন্যাপিং এর ঝামেলা প্রসাদজির মতো লোকের পক্ষে পোষায় না। তাছাড়া হরনাথকে কিডন্যাপের রিস্ক আছে প্রচন্ড। আমার যুক্তি তাসের ঘরের মতো ভেঙে পড়ল। প্রসঙ্গ বদলে বললাম, কাল রাতে ধরা পড়া লোকটা কে? টেলিফোনে ডিসিডিডি অরিজিৎ লাহিড়ী শুধু জানিয়েছে লোকটার মুখে নকল দাড়ি এবং মাথায় নকল চুল অর্থাৎ পরচুলা ছিল। তাকে জেরা করা হচ্ছে, এখন নাকি জানা যায়নি। তার লাল মারুতিটা কাছাকাছি থাকার কথা, পুলিশ আটক করেনি। কোনো সন্দেহজনক লাল মারুতি কাছাকাছি ছিল না। তাছাড়া রাত 9টায় ওখানে অনেক লাল মারুতির চলাচল সম্ভব। পুলিশ কি তাদের পেছনে ছোটাছুটি করে বেড়াবে? তাহলে তার স্যাঙাত অপেক্ষা করছিল গাড়িতে, বেগতিক দেখে কেটে পড়েছে। ঠিক বলেছ বলে কর্নেল টেবিলের ড্রয়ার খুললেন। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার দেখো জয়ন্ত, পরমেশবাবুর বাগানে তোমার কুড়িয়ে পাওয়া চিঠি আর বনানীর বাবাকে লেখা চিঠিগুলোর হস্তাক্ষর এক, কাগজের সাইজও এক। কর্নেল চিঠিগুলো আমাকে দিলেন। পরীক্ষা করে দেখে বললাম, আশ্চর্য তো, একই লোকের লেখা। কর্নেল, কাল রাতে ধরা পড়া ছদ্মবেশী লোকটাই ইন্দ্রজিতের খুনি। অবশ্য তার একজন সঙ্গীও ছিল। খুন করলেও চোরাই মুক্ত সে হাতাতে পারেনি। এ কথা আপনি আগেও বলেছেন, কিন্তু কিসের ভিত্তিতে বলছেন? সে ইন্দ্রজিৎকে খুন করে মুক্ত হাতাতে পারলে ডক্টর সুন্দরমকে কিছু টাকার জন্য ব্ল্যাকমেল করতে যতীনবাবু লুকিয়ে রাখা চিঠি সংগ্রহে হন্যে হতো না, বা এত ঝুঁকিও নিত না। এদিকে পরপর দুদিন সন্ধ্যায় পরমেশবাবুর বাড়ি চোর ঢোকার ঘটনাও লক্ষ্য করো। তার মানে? কর্নেলের কথার উপর বললাম, তার মানে চোরাই মুক্ত পরমেশবাবুর বাড়িতেই লুকোনো আছে বলে তার ধারণা। তবে এখন সে ধরা পড়েছে, তার সঙ্গী হয়তো এবার একা মুক্ত খুঁজবে। এই সময় ডোরবেল বাজল। কর্নেল যথারীতি হাঁকলেন, ষষ্ঠী। চিঠিগুলো কর্নেল আমার হাত থেকে নিয়ে ড্রয়ারে ঢোকালেন। তারপর হন্তদন্ত ঘরে ঢুকতে দেখলাম ডক্টর সুন্দরমকে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।